হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের নিউট্রিশনের তৃতীয় যে ক্লাসটা, এই ক্লাসে আমি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার আলোচনা করব। যারা পূর্ববর্তী ক্লাসগুলো ফলো করনি তারা অবশ্যই ফলো করে নিও। আগের ক্লাসগুলোতে আরও কিছু কোশ্চেন আনসার এরকম আলোচনা করা আছে। তো আজকেরটা আপাতত শুরু করছি। প্রথম যে কোশ্চেনটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে অর্নিথিন চক্র কোথায় সম্পন্ন হয়। এটা অবশ্যই তোমরা জেনে রাখবে যে লিভার বা যকৃতে সম্পন্ন হয়। খুব গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি, কারণ আমাদের মূত্রের একটা প্রধান উপাদান হচ্ছে ইউরিয়া, NH2CONH2 বা CONH2 হোল টুয়াইসে তোমরা বলতে পারো। এই ইউরিয়া কিন্তু তৈরি হয় আমাদের যকৃতেই। তাহলে এই যে অর্নিথিন চক্র, এটার প্রধান উপাদান কী হবে? অবশ্যই হবে ইউরিয়া। নেক্সট যদি জানতে চাওয়া হয় রক্তের ফ্যাটের নাম, যে কোনো একটা ফ্যাটের নাম, তোমরা সেখানে কোলেস্টেরলটা সবার আগে বলতে পারো। এটা ছাড়াও তোমরা যে কোনো ফসফোলিপিডের নামও বলতে পারো। যদি জিজ্ঞাসা করা হয় যে কিটোন বডির এক্সাম্পল, তাহলে তোমরা অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিডের নাম বলতে পারো, অথবা অ্যাসিটোনের নাম বলতে পারো। অ্যাসিটোনের ফর্মুলা আশা করা যায় তোমরা জানো, সেটা হচ্ছে CH3COCH3। এবার যদি জিজ্ঞাসা করা হয় অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, তাহলে আরাকিডোনিক অ্যাসিড এই অ্যাসিডের নাম, অথবা লিনোলেনিক অ্যাসিড বা লিনোলেইক অ্যাসিড, এগুলোর নাম তোমরা বলতে পারো। এগুলো অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের মধ্যে পড়বে। নেক্সট যদি জিজ্ঞাসা করা হয় মানব রক্তে লিপিডের স্বাভাবিক পরিমাণ কত, এটা অবশ্যই হবে 560 মিলিগ্রাম পার ডেসিলিটার, অথবা 100 mlও বলতে পারো, 560। নেক্সট হচ্ছে রক্তে কিটোন বডির স্বাভাবিক পরিমাণ কত, এটা অবশ্যই হবে 1 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটার পরিমাণ যতটা কম থাকে ততটাই ভালো, কারণ 1 মিলিগ্রাম ক্রস করে গেলে এটা কিন্তু মানুষের শরীরের পক্ষে খুব বিপজ্জনক হয়। নেক্সট হচ্ছে কাইম, এটা কোথাকার উপাদান বা কি? কাইম হচ্ছে পাকস্থলীর মধ্যে যখন অ্যাসিড মিশ্রিত খাদ্যবস্তু থাকে সেটাকে আমরা কাইম বলে থাকি। তাহলে চলে আসে কাইলটা কি? কাইলটা হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে যে ওই বিভিন্ন খাদ্যবস্তু ক্ষারকীয় অবস্থায় থাকে, সেটা হচ্ছে কাইল। তাহলে কাইম সেটা কিন্তু অ্যাসিডিক থাকে, এবং কাইলটা থাকে কিন্তু বেসিক বা অ্যালকালাইন। এবার দেখো গ্যাস্ট্রিক আলসার, এটা জিনিসটা কি? পাকস্থলীতে যখনই আমাদের অ্যাসিড ক্ষরণ খুব বেশি হয়ে যায়, অর্থাৎ অ্যাসিডটা নিয়ন্ত্রণের মধ্যে না থাকে, তখনই পাকস্থলীর দেওয়ালে কিছু ক্ষত সৃষ্টি হয়, এবং সেই ব্যাপারটাকে আমরা কিন্তু গ্যাস্ট্রিক আলসার বলে থাকি। আলসার মানে ক্ষত। এবার এই গ্যাস্ট্রাইটিস, তাহলে জিনিসটা কি? কিছু হেলিকোব্যাক্টার টাইপের ব্যাকটেরিয়া আছে, হেলিকোব্যাক্টার পাইলোরি। তো এই টাইপের ব্যাকটেরিয়াগুলো আমাদের পাকস্থলীতে কিছু ক্ষতি করে। কীরকম হয়? আমাদের যে মিউকোসাস স্তর রয়েছে সেটাকে এরা ক্ষতি করে দেয়, যার জন্য স্তরটা ক্ষতিগ্রস্ত হয়, এবং সেই কারণের জন্য সেই জায়গাটায় অ্যাসিড সংক্রমণ হয়ে সেই জায়গায় ক্ষয় হয়। সেই ব্যাপারটাকে আমরা গ্যাস্ট্রাইটিস বলে থাকি। এটা খুবই সমস্যার একটা ব্যাপার, অনেকেরই হয়তো আছে, কিন্তু কিওরেবল, এটা ঠিক করতে পারা যায়। কিন্তু এটা যদি যত্ন না রাখা হয়, ঠিক না দেখা হয় যে কিভাবে কি হচ্ছে, ডাক্তার দেখানো না হয়, তাহলে কিন্তু এখান থেকেই আমাদের পাকস্থলী ক্যান্সার দাঁড়িয়ে যেতে পারে। আর আমাদের যে সিদ্ধ শ্বেতসার আছে সেটার উপর কে কাজ করে? এটা খুব ভালো একটা কাজ করার উপাদান হচ্ছে টায়ালিন, ঠিক আছে? আর পিত্তটা যকৃৎ থেকে নিঃসৃত হয়, এটা নিশ্চয়ই সবাই জানো। আগের দিনে আমি পিত্ত লবণগুলো নিয়েও আলোচনা করে দিয়েছিলাম। এবার যদি একটা স্বল্পমূল্য প্রোটিন জাতীয় খাবারের নাম বলা হয়, তাহলে কি বলবো? অবশ্যই বলবো সয়াবিন। সয়াবিনকে গরিবের মাংস বলা হয়, এটা সবাই জানো। আমাদের যে গভর্নমেন্ট স্কিমে মিড ডে মিল প্রকল্পটা রয়েছে, সেটাই কিন্তু অবশ্যই প্রায়ই সয়াবিনটাকে খাদ্য হিসেবে দেওয়া হয় বা রাখা হয়, খাদ্য তালিকায় রাখা হয়। কেন? কম খরচে পাওয়া যায় প্রথম কথা, দ্বিতীয় কথা প্রচুর পরিমাণে পুষ্টি পাওয়া যায়। এক না, সয়াবিনে যদি কারো অ্যালার্জি বা কিছু সমস্যা না থাকে, থাকে। আর টায়ালিন মেনলি সিদ্ধ শ্বেতসারকে কিসে পরিণত করে? এটা অবশ্যই মল্টোজে পরিণত করে। আর এই মল্টোজকে আবার ভাঙে কে? মল্টেজ। আর অ্যামাইলেজ, এরা কিন্তু সিদ্ধ এবং অসিদ্ধ দুরকম টাইপের শ্বেতসারের উপরই কিন্তু কাজ করতে পারে, এবং তাদেরকে মল্টোজ আর আইসোমল্টোজে কনভার্ট করে। আর সুক্রেজ কার ওপর কাজ করে? তো আমি আগের দিনই বলেছিলাম, সুক্রোজের ওপর কাজ করে, এবং তাকে ভেঙে দিয়ে কিসে কিসে পরিণত করে? গ্লুকোজ আর ফ্রুক্টোজে। আর ল্যাকটেজ,
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, যেটা আমাদের ল্যাকটোজের উপর কাজ করে এবং মানে ল্যাকটোজকে ভেঙে দিয়ে গ্লুকোজ আর গ্যালাক্টোজে পরিণত করে। ওই কোনটাকে ভেঙে কি কি হয় এগুলো মনে রাখা কিন্তু অবশ্যই দরকার আছে। আর লাইপেজ কার উপর কাজ করে এটা বুঝতেই পারছো, ফ্যাটের উপর কাজ করে এবং ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত হয় এটা থেকে। আর এরপর চলে আসছি যে এই যে গ্লাইকোজেনেসিস ব্যাপারটা আমরা আলোচনা করি বা বলি, সেটা কি হয়, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সঞ্চিত হয়। তাহলে এই সঞ্চয়টা কোথায় হচ্ছে, মানে তৈরি হচ্ছে যেটা, সেটা সঞ্চিত হয় গ্লুকোজ থেকেই। মানে গ্লুকোজ এই গ্লাইকোজেনে পরিণত হয়। তা সেটা স্টক হয় কোথায়, সেটা স্টক হয় আমাদের যকৃতে কিছুটা এবং পেশির মধ্যে। আর রেনিন কি করে, মেনলি দুধের পরিপাচনে সাহায্য করে, এটা কেসিনোজেনটাকে কেসিনে পরিণত করতে সাহায্য করে। তাই রেনিনও খুব গুরুত্বপূর্ণ একটা আমাদের দেহের উৎসেচক, কিন্তু এটা বাচ্চাদের দেহেই ক্রিয়াশীল থাকে। এটা কিন্তু অ্যাডাল্ট কোনো এনজাইম নয়, ঠিক আছে, পরিণত বয়সের কোনো এনজাইম না। আর টিসিএ চক্র বা সাইকেল, যেটাকে আমরা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলে থাকি, এটা কি ব্যাপারটা, এটা অবশ্যই ক্রেবস চক্রের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। আমরা ক্রেবস চক্র ছাড়া আমাদের দেহের শ্বসনের পর্যায়ে শেষ হবে না। তো এই ক্রেবস চক্রকেই টিসিএ চক্র বলা হয়, কারণ 3টে কার্বক্সিলিক গ্রুপযুক্ত অ্যাসিড তৈরি হয়। তো আজকের ক্লাসটা এইটুকুনি, সবাই ঠিকঠাকভাবে এগুলো ফলো করবে। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা গ্রুপে লিখে এই হোয়াটসঅ্যাপে লিখে জানাতে পারো, অথবা তোমরা তোমাদের যে কমেন্ট সেকশন আছে সেখানে জানাতে পারো। আজকের মতো এইটুকুনি, সবাই খুব ভালো থাকবে, বাই।